তোমরা কি এমন কাউকে দেখেছো যে অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি? আবার এরকম অনেকেই আছে যারা খুব লিমিটেড পড়াশোনা করেছে কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে। যদি এরকমটা দেখে থাকো তাহলে মনের মধ্যে কি একটা প্রশ্ন আসে না যে কেন এমনটা হয়? কি, কি কারণ থাকতে পারে এই রেজাল্টের পেছনে? যে এত পড়াশোনা করলো কিন্তু রেজাল্ট খারাপ। আবার অনেকে খুব লিমিটেড পড়াশোনা করলো কিন্তু রেজাল্ট ভালো। তো এটার জন্য কিছু কারণ থাকতে পারে, এটার জন্য কিছু স্ট্র্যাটেজিস থাকতে পারে। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব 7 প্রুভেন স্ট্র্যাটেজিজ টু স্কোর 100 অর্থাৎ টেটে যদি তুমি 100 প্লাস স্কোর করতে চাও এবং খুব ইজিলি করতে পারবে যদি এই স্ট্র্যাটেজিগুলি আগামী 6 মান্থ 6 মাস তুমি ফলো করো। তো কি এই স্ট্র্যাটেজি আমি কথা না বেরিয়ে শুরু করছি। চলো এক, এক করে আমরা দেখি 7 টা স্ট্র্যাটেজি। যারা ভিডিওটা দেখতে শুরু করেছো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। পড়াশোনা থেকে এই ধরনের স্ট্র্যাটেজি এবং টেকনিকসগুলি তোমার পরীক্ষা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করতে পারে বলে আমি মনে করি। তো কাজেই যারা ভিডিওটা দেখা শুরু করেছ, ভিডিওটাকে কমপ্লিট করবে। নাম্বার 1 ইস বিল্ড এ ডিসিপ্লিন স্টাডি রুটিন। আমাদের মধ্যে কি এমন কেউ আছি যারা রুটিন তো বানাই, কিন্তু এই রুটিনটাকে ৩ দিন পর আর ফলো করি না। এবং এটা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের মতো অনেকেরই এটা হ্যাবিট যে রুটিন তো বানানো হয়, কিন্তু এটাকে লম্বা সময় ফলো করা হয় না। আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিই। সিম্পল এক্সাম্পল হচ্ছে, ধরো আমাদের তো ব্রাশ করতে হয় না প্রতিদিন ১ বার ২ বার। ধরো তুমি একদিন ৭ থেকে ৮ ঘন্টা ১০ ঘন্টা ব্রাশ করলে একদিন। নেক্সট 20 ডেইজ 30 ডেইজ তুমি ব্রাশ করলে না। তাহলে তুমি একবার ভাবো তোমার দাঁতের অবস্থা কি হবে? তার মানে কি সূত্র কি বলে? স্ট্র্যাটেজি কি বলে? যে তুমি একদিনে ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়লে আর নেক্সট 20 ডেইজ 30 ডেইজ তুমি পড়াশোনা করলে না রুটিন মাফিক, তাহলে তোমার ওই দাঁতের যেমন অবস্থা হবে তোমার পড়াশোনার অবস্থাও এমন হবে, তোমার রেজাল্টের অবস্থাটাও ঠিক তেমনই হবে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিদিন আমাকে ১০ ঘন্টা ১২ ঘন্টা না, প্রতিদিন যেটাই পড়তে পারি ৪ ঘন্টা হোক ৫ ঘন্টা হোক ওটাকে রেগুলার মেইনটেইন করতে হবে। এবং এটাকে ডিসিপ্লিনড ওয়েতে নিতে হবে। এরকম না যে আজকে করলাম, সকালে করলাম, কালকে করতে পারলাম না। ডিসিপ্লিনড ওয়েতে যতদিন না এক্সাম দিচ্ছি, ততদিন এই ডিসিপ্লিন আমাকে মেইনটেইন করতে হবে। কারণ আমি একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কাজ করছি। আমি আমার জবের জন্য কাজ করছি। তো সেখানে ডিসিপ্লিন মাস্ট। ডিসিপ্লিন তোমার লাগবেই। আমি যদি মনে করি যে আজকে পড়লাম, কালকে পড়লাম, আবার ১ সপ্তাহের জন্য আমার ভাল লাগছে না, বোরিং, দেন তোমার পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক হবে না। তো প্রপার পড়াশোনা, প্রপার প্রিপারেশন এর জন্যে ডিসিপ্লিন স্টাডি রুটিন মেইনটেইন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট সূত্র এবং এইটা অবশ্যই মাথায় রাখবে। এই ফার্স্ট পয়েন্ট ছাড়া তুমি কখনোই কোনোভাবেই টেট পাস করতে পারবে না নিশ্চিত। নেক্সট পয়েন্ট আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস এভরিডে অ্যান্ড টেক রেগুলার মক টেস্ট। তুমি যেটা পড়াশোনা করছো, অনেকের এই হ্যাবিটটা থাকে যে শুধু পড়াশোনাই করে, পড়াশোনাই করে, পড়াশোনাই করে। অ্যাকচুয়ালি কী পড়ছে, কতটুকু পড়েছে, সিলেবাসের কতটুকু শেষ করতে পেরেছে বা যতটুকু শেষ করেছে ততটুকু তার মেমোরিতে আছে কিনা, সেটা বুঝতে পারলো কিনা, সেটা টেস্ট করে না। আমি এই ব্যাপারটাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো তুমি YouTube থেকে হাউ টু কুক চিকেন, হাউ টু কুক ফিশ এরকমের ভিডিও ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টে ৬ টে দেখলে। ৬ টা দেখার পরে তুমি কি বিলিভ করো যে তুমি ভালো শেফ হতে পারবে? তুমি ভালো চিকেন রান্না করতে পারবে? ভালো ফিশ রান্না করতে পারবে শুধু ভিডিও দেখে? নাকি প্র্যাকটিক্যালি ১ দিন ২ দিন ৩ দিন রান্না করার পরে তুমি বুঝতে পারবে যে রান্নাটা অ্যাকচুয়ালি হয় কিভাবে? ধরো আমাদের ক্রিকেট জগতের সবচেয়ে মানে ভালো প্লেয়ার বিরাট কোহলি। কখনো কি এরকম হয় বিরাট কোহলি আ মোবাইল দেখে, YouTube দেখে, Facebook দেখে, ভিডিও দেখে প্র্যাকটিস করে? যে এইভাবে প্র্যাকটিস করতে হয়, ভিডিও দেখে শিখে? না। প্রত্যেকদিন সকাল বিকাল মাঠে প্র্যাকটিস করতে হয় এবং সে যেটা করতে চাইছে সেটাকে প্র্যাকটিক্যাল করতে হয়। তার মানে আমার এই প্রিপারেশনাল স্টেজে প্র্যাকটিস এবং মক টেস্ট ২ টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আফটার মানে কমপ্লিশন অফ এনি টপিক যেকোনো টপিক কমপ্লিট করার পরে সঙ্গে, সঙ্গে ওই টপিক থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা এবং সঙ্গে, সঙ্গে মক টেস্ট দেওয়া যে আমি কতটা করতে পারছি। এটা এরকম না যে জাস্ট থিওরি। আমি ভিডিও দেখলাম, বুকস পড়লাম, নোটস পড়লাম আর তুমি পরীক্ষাতে গিয়ে বসে গেলে। তো ফার্স্ট আর সেকেন্ড একটা একটার সাথে রিলেটেড। ফার্স্টের সাথে সেকেন্ড এই কারণে রিলেটেড, প্রথমত তোমাকে পড়তেই হবে। দ্বিতীয়ত কি পড়লে সেটাকে কিছুদিন পর, পর টেস্ট করতে হবে। তবে তোমার কোন জায়গায় উইকনেস আছে, কোন জায়গায় এখনো ডাউটস আছে সেগুলিকে তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং সেটার উপরেই কাজ করতে হবে। নেক্সট পয়েন্ট লার্ন ফ্রম ইউর মিস্টেকস। আমরা অনেকেই অনেক সময় মক টেস্ট দিই। 100 এ হতে পারে, 50 তে হতে পারে। তো আমরা অনেক সময় এটা ফিল করি যে ১০০ তে যখন মক টেস্ট দেই, আমি যদি 65, 70 পাই, আমি স্যাটিসফাইড মনে করি নিজেকে। এবং আমি মনে করি আচ্ছা 60 পেয়েছি, 70 পেয়েছি। বাস্তবে ওই মক টেস্ট থেকে তুমি কি করতে হবে সেই জিনিসটা বুঝতে হবে। তুমি 65 পেলে কি 75 পেলে কি 85 পেলে ওইটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে 100 এ তুমি যখন মক টেস্ট দিলে 15 মাইনাস কেন হলো? তুমি 85 কেন পেলে? ওই 15 নাম্বার কি, কি গ্যাপ তোমার আছে ওই 15 নাম্বার উপর তোমাকে কাজ করতে হবে। কতটা পেলে সেটা ইম্পোর্টেন্ট না। আমরা অনেক সময় মনে করি যে আমি 85 পেয়েছি, আই এম হ্যাপি। অ্যাকচুয়ালি এটা হ্যাপিনেসের কোনো কারণ নেই। ওই যে 15 নাম্বার আমার গ্যাপ রয়ে গেল, ওই 15 নাম্বার কোন, কোন পয়েন্ট, কোন, কোন টপিক
ওই টপিকটাকে আমাকে কভার করতে হবে। ওই টপিকের যে গ্যাপ রয়ে গেছে, গ্যাপগুলিকে ফিল করতে হবে। তবেই মক টেস্টের অ্যাকচুয়াল ফিডব্যাক যেটাকে বলি বা অ্যাকচুয়াল কি বলে আউটকাম যেটাকে বলি সেটা হবে। যে আফটার মক টেস্ট যত পেলাম তো পেলাম, কত নাম্বার পেলাম না সেটার উপর আমাকে কাজ করতে হবে। আবার অনেকে আছে যে মক টেস্ট দেওয়ার পরে যে ভুলগুলি আছে সেটার দিকে তাকাতেও চায় না। হয়েছে তো হয় যে আমি তো 85 পেয়েছি, বাস্তবে এরকম না। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, যখন আমরা হাঁটা শিখি, একটা বাচ্চা হাঁটা শিখে, সে যখন ১ম বার পড়ে সে কি এরকম হয় আমি পড়ে গেছি তো নেক্সট টাইম হাঁটতে গেলে তো আমি পড়ে যাবো, আমি আর কোনোদিন হাঁটবো না। নাকি সে বারবার চেষ্টা করছে, পড়ছে, হাঁটছে, তারপর একটা সময় সে হাঁটতে শুরু করে। তার মানে কি? মক টেস্ট দিয়েছি, আমার ভুল হয়েছে, এতে ডিস্স্যাটিসফ্যাকশন এর কোনো ব্যাপার নেই। ওই ভুলটাতে কাজ করতে হবে। নেক্সট মক টেস্ট আবার দিতে হবে। আবার ভুল হতে পারে। আবার রেকটিফাই করতে হবে। আবার মক টেস্ট দিতে হবে। অনেকে আছে যে মক টেস্টের রেজাল্ট খারাপ হলে নেক্সট এক্সামগুলিতে বসার সাহস পায় না। আমি আর মক টেস্ট দেব না। সোজা এক্সাম হলে গিয়ে পরীক্ষাতে বসবো। ইটস এ রং স্ট্র্যাটেজি। রাইট স্ট্র্যাটেজি কি? তুমি তোমার মক টেস্ট থেকে তোমার মিস্টেক্সগুলিকে লার্ন করো, ওইটার উপরে কাজ করো। আমার নেক্সট পয়েন্ট ইজ রিভাইজ স্মার্টার নট হার্ডার। রিভাইজ স্মার্টার। তার মানে আমাকে রিভাইজ করতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট রিভাইজ করতে হয়। প্রত্যেকটা স্টুডেন্টকেই রিভাইজ করতে হয়। তাহলে এই রিভাইজ স্মার্টার মানে কি? রিভাইজ মানে এই না যে তুমি যা পড়লে, ১ম যখন পড়লে, ২য় বার যখন পড়লে, রিভাইজ যখন করছো, রিভিশন যখন করছো, A to Z তোমার পড়তে হচ্ছে। এটাকে রিভাইজ বলে না। রিভাইজ হচ্ছে তুমি যদি হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, যে টপিকটা পড়ছো সেটা শর্ট নোট। সেটা শর্ট নোট বানাও। গ্রামার যদি করে থাকো, গ্রামারের শর্ট পয়েন্ট বা কি রুলগুলিকে নোট ডাউন করো। যখন পড়বে তখন। রিভাইজ করার সময় ওই কি ওয়ার্ডসগুলি, ইম্পোর্টেন্ট পার্টগুলিকে রিভাইজ করো। সেটা হচ্ছে স্মার্টার রিভিশন প্ল্যান। এবং আমরা অনেকে মনে করি কি, একটা টপিক কমপ্লিট করার পরে আমি আরেকবার এটাকে রিভাইজ করলাম, মানে পড়লাম, আমার রিভিশন কমপ্লিট। অ্যাকচুয়ালি রিভিশন এইভাবে হয় না। রিভিশন স্মার্টলি করতে হয়। রিভিশন মানে তোমাকে 147 একটা ফর্মুলা আছে রিভিশন পলিসির। মানে কি? তুমি যেদিন পড়লে এর পরের দিন এটাকে রিভাইজ করলে, ৩-৪ দিন পর আরেকবার পড়লে, ৭ দিন পর আরেকবার পড়লে। এবার তুমি ১ মাসে একবার রিভাইজ করো। অর্থাৎ রিভিশন এরকম নয় কিন্তু লাইফে একবার। রিভিশন হচ্ছে রিপিটেড অ্যাকশন। অর্থাৎ একটা সময়ের পর ওই টপিকটাতে যাতে রিভাইজ করা হয়, ওই টপিকটাতে যাতে রিভিশন আসে, এই ব্যাপারটা তোমাকে এনশিওর করতে হবে। এই সাইকেলটাকে মেইনটেইন করতে হবে টিল এক্সাম। এমন না যে আজকে পড়লে কালকে রিভাইজ করলে, ৬ মাস পর পরীক্ষার জন্য এটাকে রেখে দিলে। ৬ মাস পর, ৩ মাস পর যখন এটাকে আবার পড়তে যাবে তোমার কাছে নতুন মনে হবে। তার মানে রিভিশনের যে স্মার্টার পলিসি আছে সেটা হচ্ছে 147। তার মানে ১ দিন, ৪ দিন, ৭ দিনের মাথায় ১ম দিকে রিভাইজ করে তারপর প্রতি ৭ দিনে একবার করে যদি রিভাইজ করা যায়, এনাফ ফর আওয়ার এক্সাম। নাম্বার ৫, ফোকাস অন হাই ইমপ্যাক্ট প্রিপারেশন। আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে ৫০০ টাকা আছে। তোমাকে তোমার ঘরের যে ইলেকট্রিক বিল সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ ৫০০ টাকা পে করলে তোমার বাড়িতে বিদ্যুৎ জ্বলবে, কারেন্ট জ্বলবে এবং সেটা দিয়ে তোমার এসেনশিয়াল কাজকর্ম চলবে। তুমি যখন বিদ্যুতের বিল পে করবে তোমার মাথায় আছে তোমার কাছে ৫০০ টাকা আছে এবং সে সময় তোমার মনে হচ্ছে যে না, আমাকে একটা চকোলেট খেতে ইচ্ছে করছে যার দাম ৳২৫০ ৳৩০০। তোমাকে চুজ করতে হবে যে তুমি ওই টাকাটা কোথায় খরচ করবে? কোন ব্যাপারটা তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট? চকোলেট খাওয়াটা? নাকি ইলেকট্রিক বিল পে করাটা? সিমিলারলি আমাদের স্টাডি প্ল্যানে আমার তো হাজারো টপিক আছে। সিলেবাস অনেক বড় লম্বা। সাবজেক্ট অনেকগুলি আছে। সবগুলি তো আর এক্সাম ওরিয়েন্টেড টপিক না। সবগুলি থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসেও না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখলে আমরা স্পষ্টত আইডেন্টিফাই করতে পারি হিস্ট্রি, জিওগ্রাফি, সিডিপি কোন টপিক থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আসছে এবং কোন টপিকগুলি থেকে কোনো বছর কোয়েশ্চেন আসেইনি। আমাকে 80:20 রেশিও বানাতে হবে। যে কোন টপিকগুলি হাই ইমপ্যাক্ট, অর্থাৎ এগুলি থেকে রিপিটেডলি পরীক্ষাতে প্রশ্ন আসছে। আর এরকম 20% টপিক থাকে যেগুলি থেকে হয়তো ৩-৪ বছরে একবার কোয়েশ্চেন আসে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওই হাই ইমপ্যাক্ট প্রিপারেশন ফোকাস করা ওইটাতে, যেটা থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আসছে। ওই 80% সিলেবাস ভালো করে শেষ করা। 20% কে জাস্ট দেখে যাওয়া। বোঝা গেল ব্যাপারটা? কারণ আমি 100% সিলেবাস যদি ফোকাস করি তাহলে হয়তো আমার গ্যাপ থাকতে পারে। তো স্মার্টলি ওই 20% কোন 20% সাবজেক্ট ওয়াইজ সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেন বাকি 80% এর উপরে আমাকে ফোকাস করতে হবে। তারপর তোমার দেখবে তোমার কাছে অনেকটা ইজি লাগবে। তোমার কাছে মনে হবে ইয়েস, যেমন হিস্ট্রিতে যদি আমি ৩ টা টপিককে এভয়েড করতে পারি, জিওগ্রাফিতে যদি আমি ২ টা টপিককে এভয়েড করতে পারি, ৩ টা টপিককে এভয়েড করতে পারি এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখো বা যারা টেট পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করেছে, এভয়েড ৩ টা টপিক করা কোনো ব্যাপারই না এসএসটিতে। ইভেন সিডিপিতেও যেগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা লেস, 10% অনলি। আমি 10% এর জন্য কেন যাব? আমি যাব 90% এর জন্য প্রবাবিলিটি। বোঝা গেল ব্যাপারটা? তো এই হাই ইমপ্যাক্ট প্রিপারেশনটার উপরে ফোকাস করতে হবে। আমি মানে আমি আশা করি তোমাদের আমি এটা বোঝাতে পেরেছি যে কিভাবে চুজ করবে 20:80 রেশিও। তো সেই অ্যাকর্ডিং তোমাদের কাজ করতে হবে।
মাস্টার এক্সাম স্ট্র্যাটেজি নেক্সট পয়েন্ট। এটা যদিও এখন তোমাদের করণীয় না, এটা হচ্ছে জাস্ট বিফোর এক্সাম, পরীক্ষার আগে মাস্টার এক্সাম স্ট্র্যাটেজি মানে তুমি তোমার এই সম্পূর্ণ সাবজেক্টগুলির মধ্যে কোন পেপারটাকে আগে পরীক্ষাতে সলভ করবে। এতগুলি সাবজেক্টের মধ্যে কোনটা আগে করবে? তুমি যেটাতে কমফোর্টেবল এটা করবে, নাকি যেটাতে তোমার একটু বিরক্তি লাগে সেটা আগে শুরু করবে? তুমি পরীক্ষার হলে কি ৩০টা করে কোয়েশ্চেন ওএমআর শিটে উঠাবে? নাকি একসাথে ১৫০টা কোয়েশ্চেন ওএমআর শিটে উঠাবে? এগুলি মাস্টার এক্সাম স্ট্র্যাটেজি জাস্ট বিফোর এক্সাম, পরীক্ষার আগে সেট করতে হবে। তবে সেট করেই যেতে হবে। পরীক্ষার আগে প্ল্যান্ড হতে হবে যে আমি কিভাবে আনসার করব, কোন সাবজেক্ট আগে করব এবং ওএমআর শিটে কিভাবে উঠাবো। আমি কি আফটার কমপ্লিশন অফ অল দ্য কোয়েশ্চেনস মানে সবগুলি কোয়েশ্চেন সলভ করার পরে আমি আ ওএমআর শিট ফিল করব, নাকি প্রত্যেকটা পেপার অনুযায়ী সলভ করব? এক্সাম স্ট্র্যাটেজি সেট করতে হবে। আমি যেগুলিকে গেস করব, ওইগুলিকে র‍্যান্ডম অপশন চুজ করব, নাকি অপশন এ, বি, সি, ডি চুজ করব শুধুমাত্র, এগুলি আগে থেকেই সেট করতে হবে এবং এই রিলেটেড আ ইম্পোর্টেন্ট কিছু স্ট্র্যাটেজি আমরা এক্সামের আগে অবশ্যই শেয়ার করব, যেটা 100% প্রুভেন। ঠিক আছে? তো এই টপিকটাতে এখন তোমাদের কাজ করতে হবে। কিন্তু ওই যে টেটে 100+ স্কোর করতে গেলে এই মাস্টার এক্সাম স্ট্র্যাটেজি অবশ্যই তোমাকে ফলো করতে হবে। অবশ্যই ফলো করতে হবে। তবে জাস্ট বিফোর এক্সাম। Our next point is stay consistent and exam ready. Stay consistent and exam ready. Very, very important point. কেমন? অনেক সময় হয় কি, ধরো টেটের নোটিফিকেশন আসবে বা ফেসবুকে দেখলাম যারা গত বছর পিজিটি এক্সাম ফেস করেছে তাদের অফার দেওয়া হয়েছে। এগুলি দেখার পর আমার ভেতরে একটা মোটিভেশন কাজ করে। কিংবা বিভিন্ন ফেসবুক পেজে একটা খবর ছড়িয়েছে যে টেটের নোটিফিকেশন আসতে পারে এবং সে অনুযায়ী আমি বই খাতা পুস্তক নিয়ে বসে গেলাম পড়াশোনা করতে। ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ম্যাক্স টু ম্যাক্স 1 উইক। ১ সপ্তাহ পরে পড়াশোনা করার পরে যখন আমি দেখলাম যে নোটিফিকেশন আসলো না, আমি হয়ে গেলাম নেগেটিভ। আমি যখন শুনলাম যে পরীক্ষা হতে পারে, আবার আমি বই খাতা খুললাম। ১৫ দিন পরে যখন এই ব্যাপারে আর কোনো খবর নেই, তখন আমি আবার গুছিয়ে নিলাম। এটাকে কনসিস্টেন্সি বলে না। এটাকে এক্সাম রেডি প্রিপারেশন বলে না। এক্সাম রেডি প্রিপারেশন হচ্ছে এই, আমি আমার নির্দিষ্ট টাইম, অর্থাৎ আমি যদি আজকে থেকেও শুরু করি, আমার টার্গেট কত মাসের? আমি ৫ থেকে ৬ মাসে টেটের সিলেবাসটাকে শেষ করব এবং যেহেতু আমার কাছে সময় আছে, আমি যদি ৫ মাসের টার্গেট নিই, আমি ৫ মাসের মধ্যেই সিলেবাস শেষ করব, মক টেস্ট দেব, কন্টিনিউয়াস রিভাইজ করব। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে আমার স্টাডি প্ল্যান আগামী ৫ মাসের। এতে নোটিফিকেশন আসলো কি আসলো না, পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, এইসব অতটা ইম্পোর্টেন্ট ম্যাটার করে না। কারণ এক্সাম নোটিফিকেশন তো যেকোনো সময় আসতে পারে। তুমি তো আর যেকোনো সময় প্রিপারেশন করতে পারবে না। তুমি যেদিন ভাবছো যে নোটিফিকেশন আসুক, হয়তো ওই দিনই তো নোটিফিকেশন আসতে পারে। যেদিন নোটিফিকেশন আসলো যদি ২ মাস পরেই এক্সাম হয়, ২ মাসের মধ্যে কি সিলেবাস শেষ করা সম্ভব? সম্ভব না। কাজেই তুমি থাকবে তখন নেগেটিভ জোনে। এইজন্যে কি করতে হবে যে আমার যে প্ল্যান, আমি পড়াশোনা করছি পরীক্ষার জন্যে। পরীক্ষা যেদিন খুশি সেদিন আসুক, যখন খুশি তখন আসুক। জাস্ট বিফোর দ্য নোটিফিকেশন আসার আগেই আমি সিলেবাস শেষ করব। আমাকে সিলেবাস শেষ করতে হবে। শুধু শেষ না, রিভাইজ করতে হবে, মক টেস্ট দিতে হবে কন্টিনিউয়াস, উইক পয়েন্টগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটার উপরে কাজ কমপ্লিট থাকতে হবে বিফোর নোটিফিকেশন, আফটার নোটিফিকেশন না। এটাকেই বলা হচ্ছে স্টে কনসিস্টেন্ট অ্যান্ড এক্সাম রেডি। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে ৭ টা পয়েন্ট তোমাদের সাথে ডিসকাশন করলাম, এই ৭ টা পয়েন্ট যদি তোমরা নোট ডাউন করে তোমার পড়ার টেবিলে লাগাও, এই ৭ টা পয়েন্ট নেক্সট ৪ থেকে ৫ মাস ফলো করো, তোমরা টেটে 100% ১০০+ স্কোর করতে পারবে। এটা সিওর। তোমরা এই ব্যাপারটা এগ্রি করছো কি করছো না কমেন্ট সেকশনে জানাতে পারো।